আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা গতদিনে সর্বশেষ কি পড়েছিলাম মনে আছে কি? আমরা গতদিনে পড়েছিলাম আয়নিক যৌগের বৈশিষ্ট্য এবং কি সমযোজী যৌগের বৈশিষ্ট্য, তাই তো? জি স্যার। আচ্ছা, পানি কোন ধরনের যৌগ এটা? পোলার যৌগ। পোলার যৌগ। আর পোলার যৌগ কাকে বলে? যেসব সমযোজী যৌগের মধ্যে পোলারিটির সৃষ্টি হয়। পোলারিটি দ্যাট মিন কি, যে আংশিক ধনাত্মক প্রান্ত এবং আংশিক কি নেগেটিভ প্রান্ত বা ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়, ওই সব যৌগগুলোকে বলছি আমরা কি পোলার যৌগ। বুঝতে পেরেছো? তাহলে আমরা আমাদের এই চ্যাপ্টারের আজকে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, এই আলোচনাটা শেষ হলেই আমাদের অনুশীলন শুরু হবে। তো এই জন্য প্রথম দিকে আমরা কিছু টার্ম আগে লিখে নিব। ঠিক আছে? আমাদের অল্পখানি লিখতে হবে আজকে, বেশি লিখতে হবে না। এটা একটু লিখে নিবে, পোলার সমযোজী যৌগ। পোলার সমযোজী যৌগ, এই যে কথাটা বলা হলো, যেসব সমযোজী যৌগে আংশিক পজিটিভ পোল ও আংশিক নেগেটিভ পোল, পোল মানে হচ্ছে প্রান্ত, সৃষ্টি হয় তাদেরকে পোলার সমযোজী যৌগ বলে, যেমন পানি, ইথানল ইত্যাদি। স্যার, এটা কি লিখবো? হ্যাঁ, এটা লিখবে, এটা সংজ্ঞা যে পোলার সমযোজী যৌগ কাকে বলে। পরীক্ষায় অনেক সময় খ নাম্বারে এসে যায় যে ইথানল কোন ধরনের যৌগ, ব্যাখ্যা করো। তাহলে ইথানল কোন ধরনের যৌগ হবে বলো? পোলার সমযোজী যৌগ। পোলার সমযোজী যৌগ, ব্যাখ্যা করতে হবে কিন্তু। লিখেছো কি? জি স্যার। তাহলে ওই যে বললাম যে ব্যাখ্যা কিভাবে লিখবে, যে পোলার যে ইথানল, যে পোলার সমযোজী যৌগ ব্যাখ্যা করো। তাহলে এটা আমরা শুরুটা কিভাবে দিব? প্রথমত পোলার যৌগের কি করব, সংজ্ঞা লিখব, সংজ্ঞা এই তো। দিব। এরপরে আমরা লিখব যে ইথানল পোলার সমযোজী যৌগ এই কারণে যে ইথানলের মধ্যে যে আংশিক পজিটিভ পোল এবং আংশিক কি নেগেটিভ পোলের কি হয়, সৃষ্টি হয়, এই কারণে ইথানল কি হবে, পোলার সমযোজী যৌগ হবে। পোলার সমযোজী যৌগ। আবার অন্যভাবে প্রশ্নটা হতে পারে যে ইথানল পানিতে দ্রবীভূত হয় কেন, বা ইথানল পোলার সমযোজী সমযোজী যৌগ হওয়ার পরও এটি পানিতে দ্রবীভূত হয় কেন। বুঝতে পারছো কি? ইথানল সমযোজী যৌগ হওয়ার পরও এটি পানিতে দ্রবীভূত হয় কেন? তাহলে দেখো, পানির মধ্যে কি হয়, পানি পানি তো, পানির অণু কি সরলরৈখিক না ভি আকৃতির? সরলরৈখিক হলে কিন্তু যে পোলারিটি যেটা সৃষ্টি হয় এটা কিন্তু ডিসচার্জড হয়ে যাবে। পানির অণুটার আকৃতি হচ্ছে ভি আকৃতির, এই কারণে সেখানে যে পোলারিটির সৃষ্টি হয়।
আংশিক পজিটিভ আংশিক নেগেটিভ। আর অন্যদিকে ইথানলের মধ্যেও তো কি হয়, আংশিক পজিটিভ এবং আংশিক নেগেটিভ চার্জের সৃষ্টি হয়। তাহলে বিপরীতধর্মী পোলগুলো একে অপরকে কি করবে? আকর্ষণ করবে। আকর্ষণ করবে। আর এই এই আকর্ষণের ফলে কি হয়, যে ইথানল পানির মধ্যে কি হয়, সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়। বুঝতে পেরেছো? এরকম ছোট ছোট প্রশ্নগুলো খ নাম্বারে এসে থাকে। আচ্ছা, আমাদের যে আমরা এর আগে পড়লাম কি আয়নিক বন্ধন, আর কি পড়লাম সমযোজী বন্ধন। আয়নিক বন্ধন বলতে কার কার মধ্যে আয়নিক বন্ধন গঠিত হয়? ধাতু আর অধাতু। ধাতু এবং অধাতুর মধ্যে কি হয়, আয়নিক বন্ধন, তাই তো। আর অধাতু এবং অধাতু মিলে কি হয়, সমযোজী যৌগ। সমযোজী। সমযোজী বন্ধন। আর যদি ধাতু ধাতু হয়, সেক্ষেত্রে কি, ধাতব বন্ধন। ঠিক আছে। তো এখন আমরা আলোচনা করব ধাতব বন্ধন নিয়ে। তো এই আগে সংজ্ঞাটা লিখে নাও, খুব ইজি ভাবেই লেখা হচ্ছে যে দুটি ধাতব পরমাণু কাছাকাছি এলে যে বন্ধন গঠিত হয় তাকে ধাতব বন্ধন বলে। অর্থাৎ একটা ধাতুর মধ্যে যে পরমাণুগুলো রয়েছে, তো এই পরমাণুগুলোর মধ্যে যে বন্ধন, যেমন লোহা, লোহা বিবেচনা যদি করো বা অ্যালুমিনিয়াম যদি বিবেচনা করো, তাহলে অ্যালুমিনিয়ামের যে পরমাণুগুলো রয়েছে, অ্যালুমিনিয়াম তো ধাতু, তাই না? লোহাটা কি ধাতু। তাহলে লোহার অণুগুলো একে অপরকে কি করে, বা পরমাণুগুলো একে অপরকে আকর্ষণ করে না? এদের মধ্যে যে আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলের কারণে যে বন্ধনের সৃষ্টি হয় সেটাই হলো কি, ধাতব বন্ধন। এই কারণে আমরা সংজ্ঞাটা এইভাবে লিখব, যে দুটি ধাতব পরমাণু কাছাকাছি এলে তাদের মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে ধাতব বন্ধন বলে। সংজ্ঞাটা খুব দ্রুত গতিতে লিখে নাও। স্যার হয়েছে। তাহলে দেখো, ধাতব বন্ধনটা কি ভিন্ন ভিন্ন ধাতুর পরমাণুর মধ্যে, নাকি একই ধাতুর পরমাণুর মধ্যে? কি মনে হচ্ছে? দুইটাই মনে হচ্ছে। দুটোই মনে হচ্ছে না। একই ধাতুর মধ্যে, ধরো যে আমার হাতে যে কলমটা রয়েছে, ধরো এটা লোহা বা অ্যালুমিনিয়াম। তো এখন লোহার যে পরমাণুগুলো রয়েছে, এই পরমাণুগুলোর মধ্যে তো এরা তো একে অপরকে আকর্ষণ করে আছে নাকি? অর্থাৎ এই আকর্ষণের ফলে এদের মধ্যে কিন্তু একটা বন্ধন সৃষ্টি হয়েছে। এই বন্ধনটাকে বলছি আমরা কি, ধাতব বন্ধন। ঠিক আছে। একই একই ধাতুর পরমাণুগুলোর মধ্যে যে বন্ধনের কারণে এরা কাছাকাছি অবস্থান করে, সেটাই কি ধাতব বন্ধন। আচ্ছা, এখন আমরা দেখবো যে জিনিসটা, যে ধাতব বন্ধন আসলে কিভাবে গঠিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। সংজ্ঞাটা তো বললাম, কিন্তু ধাতব বন্ধন কিভাবে গঠিত হয় সেটা একটু কষ্ট করে লিখবেন, দুই একবার পড়বেন, তারপর একটা ভিডিও দেখবেন। অথবা আগে ভিডিও দেখে নিতে পারো, তারপর লিখতে পারো। লেখাটা অনেক বড় আছে, আগে তোমরা একটু লিখে নাও। আরেকটা পেজ আছে, দুটো পেজের লেখা লিখতে হবে। আগে লিখেন, লিখলে বেশি কাজ দেবে।
লেখা হয়েছে কি? স্যার হয়েছে। বাকি দুজনের হয়েছে? না স্যার। আচ্ছা, যাদের হয়েছে তারা একটু ভালোভাবে পড়ে নাও এই পেজটা। আরেকটা পেজ আছে, সেটা লিখতে হবে। হয়েছে স্যার। আচ্ছা, আরেকটু লেখা বাকি রয়েছে, এটুকু লিখে নাও।
কি লেখা হয়েছে কি? কি লেখা হয়নি এখনো? স্যার আর একটু বাকি আছে। আরেকটু আছে, ঠিক আছে, লিখো। দেখতে পাচ্ছ তো? স্যার একটু পরে। স্যার হয়েছে। বাকিদের? বাকি দুজনের হলে আমি পেজটা আর একটু পরিবর্তন করে নিই। কি বাকি দুজন আছে না? নেই? আচ্ছা, আমরা একটু মনোযোগ সহকারে পড়ে নিই, হ্যাঁ, অনেকটা লেখা তো। এটা তো আর ম্যাথমেটিক্স না যে বিভিন্নভাবে একটা গাণিতিক সমস্যা তুমি সমাধান করতে পারো, তাই না? তো এই ক্ষেত্রে লেখাগুলো কিন্তু ফিক্সড, চাইলেই এদিক ওদিক করা যাবে না, হ্যাঁ। আমরা আগে ইজি ইজি করে নিই পড়াটা, কি যেভাবে পড়বে এবং আমাদের যে বুঝার রয়েছে। অনেকগুলো কথা এখানে বলা হচ্ছে। বলছে ধাতব বন্ধন মূলত ইলেকট্রন, কথাটা ভালোভাবে নিও। ধাতব বন্ধন মূলত ইলেকট্রন এবং ধনাত্মক ধাতব আয়ন, ধনাত্মক ধাতব আয়ন যেটাকে বলা হচ্ছে অ্যাটমিক কোর বা পারমাণবিক শ্বাস। একটু পরে আমরা পড়ব পারমাণবিক শ্বাস বা অ্যাটমিক কোর জিনিসটা কি। এর মধ্যকার স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, দ্যাট মিন কোন বল? কুলম্ব বল। উলম্ব বল। তাহলে ধাতব বন্ধনটা মূলত হচ্ছে ইলেকট্রন এবং ধনাত্মক ধাতব আয়ন বা পজিটিভ আয়নের মধ্যকার কোন বল? কুলম্ব বল। কুলম্ব বল। একবার সহজ করে নাও, ইলেকট্রন এবং ধাতব আয়নের মধ্যকার কুলম্ব বল। আচ্ছা, এবং এই বলটা কি আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী? কুলম্ব বল তো দুটোই হয়, আকর্ষণ ধর্মীয় হয়, বিকর্ষণ ধর্মীয় হয়। তাহলে এক্ষেত্রে কি হবে দেখো, ইলেকট্রন আবার এখানে ধনাত্মক ধাতব আয়ন মানে পজিটিভ আয়ন যেটা, তাহলে কি? আকর্ষণ ধর্মী। তাহলে এই ক্ষেত্রে বলটা হচ্ছে আকর্ষণ আকর্ষণ ধর্মী, ধর্মী। আকর্ষণ ধর্মী। এখন দেখো জিনিসটা যেটা, ধাতব পরমাণুগুলোর সবচেয়ে বাইরের কক্ষপথে অর্থাৎ যোজ্যতা স্তরে একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন থাকে। আমরা এটা জানি যে ধাতুগুলোর সর্বশেষ যে শক্তি স্তরটা রয়েছে, ইলেকট্রন বিন্যাস যে আমরা করি পরমাণুর, ধাতুর ক্ষেত্রে এদের সর্বশেষ শক্তি স্তর অর্থাৎ যোজ্যতা স্তরে ইলেকট্রনের সংখ্যা কত হয়? একটি, দুইটি বা সর্বোচ্চ কয়টি হয়? তিনটি। তিনটি। তো এই যোজ্যতা স্তরে যে ইলেকট্রনগুলো রয়েছে, একটি, দুইটি বা তিনটি, এটার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা স্বাভাবিকভাবে কি হয়? কম হয়। আর কম হওয়ার কারণে ওই যোজ্যতা স্তরে যে বা এই সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন রয়েছে, একটি, দুইটি বা তিনটি, এই ইলেকট্রনগুলো খুব সহজে নিউক্লিয়াস কি করতে পারে? বর্জন করতে ত্যাগ পারে। করতে বর্জন পারে। করতে পারে বা ত্যাগ করতে পারে। কথাগুলো নিয়েও কিন্তু অনেকগুলো কথা আছে এখানে। আচ্ছা, এই কথাটাই বলা হচ্ছে তিনটি ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের আকর্ষণ অনেক কম হয়। আচ্ছা, কম হওয়ার কারণে সে কি করে? ত্যাগ করে। যখন অনেকগুলো ধাতব পরমাণু একত্রিত হয়, তখন তারা এই যোজ্যতা ইলেকট্রনগুলোকে তাদের নিজ নিজ পরমাণু থেকে কি করে ছেড়ে দেয়।
অর্থাৎ ধাতব পরমাণুগুলো যখন একটা ধাতুর মধ্যে তো অনেকগুলো ধাতব পরমাণু রয়েছে, তাই না? ধাতুর যে পরমাণুগুলো রয়েছে, তো এই ধাতুর পরমাণুগুলো যখন একত্রিত হয়, এরা প্রত্যেকেই কি করে তাদের যে যোজ্যতা স্তরে যে ইলেকট্রনগুলো রয়েছে এই ইলেকট্রনগুলোকে কি করে দেয়, ছেড়ে দেয় বা ত্যাগ করে। এখন বলো যে ধাতব পরমাণু যদি তার যোজ্যতা স্তরের ইলেকট্রনকে যদি ছেড়ে দেয় তাহলে সে কি হবে? স্থিতিশীল হবে। ধাতব পরমাণু তার যোজ্যতা স্তরে যে ইলেকট্রনগুলো রয়েছে এই ইলেকট্রনগুলো যদি সে ছেড়ে দেয় তাহলে কি হবে? স্থিতিশীল হবে? ওগুলো ছেড়ে দিলে তার আগের কক্ষপথে তো 8টা হবে না, অষ্টক পূরণ হবে, ওই জন্য আজীব বললাম কথা। স্থিতিশীল। একটা একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে একটি বা দুইটি বা তিনটি ইলেকট্রন রয়েছে, সে যদি এগুলো ছেড়ে দেয় সে পজিটিভ চার্জযুক্ত নিষ্ক্রিয় হবে না? গ্যাস হবে তো। তাহলে স্থিতিশীল কেমনে বলতেছো তুমি? কথা বুঝে বলো। এই কথাটা রেকর্ডেড ক্লাস রেকর্ড হচ্ছে না? বুঝতে পেরেছো? বুঝে বলবো আমরা কথাগুলো। তাহলে ধাতব পরমাণুগুলো যখন একত্রিত হয়, মূল কথা হচ্ছে একটা ধাতুর মধ্যে যে পরমাণুগুলো রয়েছে এগুলো যখন একসাথে অবস্থান করে এরা কি করে, এরা প্রত্যেকেই এদের যোজ্যতা স্তরে যে ইলেকট্রনগুলো রয়েছে, একটি হোক বা দুইটি হোক বা তিনটি হোক, এগুলো কি করে বর্জন করে কি হয়ে যায়, পজিটিভ চার্জযুক্ত বা পজিটিভ আয়নে কি হয়, পরিণত হয়। এটাই তো স্বাভাবিক কথা না? কি বাকি দুজন কি বুঝতে পেরেছো কিনা? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন দেখো এই তখন তারা কি হয়, এই যোজ্যতা ইলেকট্রনগুলোকে তাদের নিজ নিজ পরমাণু থেকে কি দেয়, ছেড়ে দেয়, যে কথাগুলো আমি বললাম। ইলেকট্রন হারিয়ে প্রতিটি ধাতব পরমাণু পজিটিভ চার্জযুক্ত আয়নে পরিণত হয়। এই যে ধাতব পরমাণু কি হয়, পজিটিভ চার্জযুক্ত আয়নে পরিণত হয়। এদেরকে পারমাণবিক শ্বাস বলে বা অ্যাটমিক কোর বলে। তাহলে পরীক্ষায় অনেক সময় ক নাম্বারে চলে আসে যে অ্যাটমিক শ্বাস বা এই পারমাণবিক শ্বাস বা অ্যাটমিক কোর কাকে বলে। তাহলে অ্যাটমিক কোর বা পারমাণবিক শ্বাস কিভাবে তৈরি হয় বলো দেখি একজন। যখন অনেকগুলো ধাতব পরমাণু একত্রিত হয় তখন হ্যাঁ, তারা তাদের যোজ্যতা ইলেকট্রন গুলোকে তাদের নিজ নিজ পরমাণু থেকে ছেড়ে দেয়। ছেড়ে দেয়, হ্যাঁ। ছেড়ে দিয়ে তারা কি হয়, কি হয়ে গেল, পুরুষ হয়ে তারা গেল না? কি? তারা ধনাত্মক হ্যাঁ, চার্জযুক্ত পজিটিভ আয়নে চার্জযুক্ত পরিণত হয়ে গেল। হয় এই অবস্থায় আমরা এবং তাকে কি বলছি? তখন তাদেরকে পারমাণবিক শ্বাস বলা হয়। তাহলে তার মানে পারমাণবিক শ্বাস, দ্যাট মিন কি, পজিটিভ চার্জ। বুঝতে পেরেছো? জি স্যার। এই যে যেটা প্রথমে বলা হয়েছে, এই যে ধনাত্মক ধাতব আয়ন, মনে থাকবে তো? জি তাহলে স্যার। এখানে অনেকটা প্রশ্ন হয়, আমাদের মেইন টার্গেট হচ্ছে কিভাবে ধাতব বন্ধনের সৃষ্টি হয়। এই ধাতব বন্ধন কিভাবে সৃষ্টি হয় এর মধ্যে আরেকটা প্রশ্ন চলে আসলো, যে পারমাণবিক শ্বাস কাকে বলে বা অ্যাটমিক কোর বলতে কি বুঝো। আচ্ছা, পরের অংশটা দেখো। ছেড়ে দেওয়া, আচ্ছা ইলেকট্রনগুলোকে সে কি করলো, ছেড়ে দিল, তাই না? ইলেকট্রনগুলোকে, পরমাণুগুলো কি করলো, পরমাণুগুলো তো একসাথে ছিল, এরা প্রত্যেক পরমাণু তাদের যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর কি হবে দেখো, বলছি এই ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট পরমাণুর সাথে যুক্ত না থেকে পুরো ধাতব খণ্ড জুড়ে মুক্তভাবে ঘোরাফেরা করতে থাকে। তার পরমাণুগুলো যে ইলেকট্রনগুলো ছেড়ে দিল, এই ইলেকট্রনগুলো যাবে কোথাও, কোথাও তো যাওয়ার কথা না, বা কারোর সাথে যুক্ত হুম। হওয়ার কথা ছিল। তো এরা কি করে, কারোর সাথে যুক্ত না হয়ে ধাতব, ওই যে পুরো ধাতব খণ্ড জুড়ে কি করে মুক্তভাবে ঘোরাফেরা করে। আচ্ছা, ইলেকট্রনগুলোর এই মুক্ত বিচরণকে, এই যে স্বাধীনভাবে তারা বিচরণ করতেছে, এই বিচরণকে বলছি আমরা কি, এই যে মুক্ত বিচরণের অবস্থাকে ইলেকট্রন সাগর বলে, সি অফ ইলেকট্রনস বলে। পরীক্ষায় ক নম্বরে আসে, ইলেকট্রন সাগর বলতে কি বুঝো বা ইলেকট্রন সাগর কি? আচ্ছা, এবং ইলেকট্রনগুলোর সঞ্চরণশীল ইলেকট্রন বলে। এই যে যে ইলেকট্রনগুলো মুক্তভাবে চলতেছে সমস্ত ধাতব খণ্ড জুড়ে, মুক্তভাবে চলতেছে, এই ইলেকট্রনগুলোকে কি বলছি আমরা? সঞ্চরণশীল ইলেকট্রন। সঞ্চরণশীল ইলেকট্রন। কথাটা ভালোভাবে একটু বুঝে নাও। ধাতুর মধ্যে যে পরমাণুগুলো রয়েছে এরা যখন কাছাকাছি অবস্থান করে, এরা প্রত্যেক পরমাণু তাদের যোজ্যতা স্তরে ইলেকট্রনগুলোকে কি করলো, ছেড়ে দিয়ে পজিটিভ আয়নে পরিণত হলো, যেটাকে আমরা কি বলছি, বলো বলো। ক্যাটায়ন। অ্যাটমিক কোর। অ্যাটমিক, অ্যাটমিক কোর। অ্যাটমিক কোর যেটাকে বলছি। কি শ্বাস যেন বলা হয় সেটাকে? পারমাণবিক শ্বাস। পারমাণবিক শ্বাস বা অ্যাটমিক কোর বলে। আচ্ছা, তাহলে যদি 1 লক্ষ পরমাণু থাকে তাহলে 1 লক্ষ পরমাণু তো তাদের যোজ্যতায় স্তরের ইলেকট্রনগুলোকে কি কি করছে, ছেড়ে দিয়েছে না?
জি স্যার। হুম। এই ইলেকট্রনগুলো কোথাও কোথাও যাবে না, কোথায় থাকবে? এই সমগ্র ধাতব খণ্ডের মধ্যে কিভাবে বিচরণ করবে? মুক্তভাবে। মুক্তভাবে বিচরণ করবে, যেটাকে বলা হচ্ছে কি সি অফ ইলেকট্রনস, ইলেকট্রন সাগর। ঠিক আছে। আচ্ছা, আর এই ইলেকট্রনগুলো, অর্থাৎ যে ইলেকট্রনগুলো মুক্তভাবে বিচরণ করছে সমস্ত ধাতব খণ্ড জুড়ে, তাদেরকে আমরা কোন ইলেকট্রন বলছি? সঞ্চরণ। সঞ্চরণশীল ইলেকট্রন। সঞ্চরণশীল ইলেকট্রন। ক নম্বরে আসবে সঞ্চরণশীল ইলেকট্রন কি? কথাগুলো একটু মাথায় রাখো কিন্তু, নাহলে পরে যে ভিডিওটা দেখবো অনেক কিছু বুঝে আসবে না। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা কি কি পেয়েছি? পেয়েছি অ্যাটমিক কোর পেয়েছি, তাই তো? বা পারমাণবিক শ্বাস পেয়েছি। আর আরেকটা পেয়েছি কি সঞ্চরণশীল, কি বলো বলো, ইলেকট্রন। ইলেকট্রন। দুটো কথা চলে আসছে এখন। একটা হচ্ছে পারমাণবিক শ্বাস বা অ্যাটমিক কোর, আর আরেকটাকে কি বলছি? সঞ্চরণশীল ইলেকট্রন। 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 এখন এই দুটার মধ্যে যে আকর্ষণটা কাজ করে বা স্থির বৈদ্যুতিক যে বলটা কাজ করে, এই বলের কারণে তাদের মধ্যে একটা বন্ধনের সৃষ্টি হয়, যে বন্ধনের নাম কি? আয়নিক বন্ধন। আমরা আয়নিক না, বন্ধন ধাতব নিয়ে বন্ধন, আলোচনা ধাতব করছি। বন্ধন। একটা ধাতব বন্ধন। ধাতব বন্ধন, মনটা যেদিক সেদিক দিলে হবে না, আমাদের টার্গেট হচ্ছে, টার্গেট কি? ধাতব বন্ধন নিয়ে আলোচনা করছি আমরা, কিন্তু আয়নিক হ্যাঁ, বন্ধন ধাতব সেই অনেক বন্ধনই আগে এটা ভাব, ছেড়ে দিয়েছি। হ্যাঁ। ধাতব আচ্ছা। বন্ধন ভাবছিলাম কিন্তু বলছি আয়নিক। হ্যাঁ, তাহলে ওই কথাটাই বলা আছে যে কথাটা আমরা বললাম, যে এই পজিটিভ পারমাণবিক শ্বাসগুলো, অর্থাৎ ধাতব আয়ন যেগুলো বা অ্যাটমিক কোর, একটি নির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে বা ল্যাটিসে সজ্জিত থাকে, যেটা আমরা সোডিয়াম ক্লোরাইডের সময় যেটা দেখছিলাম স্ফটিক আকার। হ্যাঁ, এই পজিটিভ আয়নগুলো এবং তাদের চারপাশে বিচরণশীল নেগেটিভ ইলেকট্রন, ইলেকট্রন সাগরের মধ্যে একটি শক্তিশালী স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল মানে কুলম্ব বল কাজ করে। এই আকর্ষণ বলেই ধাতব পরমাণুগুলোকে একে অপরের সাথে দৃঢ়ভাবে কি ধরে রাখে, যা ধাতব বন্ধন নামে পরিচিত। অর্থাৎ ধাতুর মধ্যে যে পরমাণুগুলো রয়েছে, এই পরমাণুগুলোর মধ্যে যে বন্ধন কাজ করে সেটাই মূলত কি ধাতব বন্ধন। তাহলে এই ধাতব বন্ধন কিভাবে গঠিত হয় পারবো না নিজের মতো করে লিখতে? এটা যদি দুই একবার পড়ে নাও, এই বুঝে বুঝে পড়বে, ছোট ছোট করে পড়বে, পারবো তো নাকি? জি স্যার। আচ্ছা, যদি পারবো আমরা স্যার। পারি তাহলে একটা ভিডিও দেখো, ভিডিওটা দেখলে আরো বেশি কাজ দিবে। তাহলে কথাগুলো কিন্তু মনে রাখো। একটা হচ্ছে পারমাণবিক, পারমাণবিক কি কি ছিল কথাটা, কোন শ্বাস? পারমাণবিক পারমাণবিক শ্বাস। শ্বাস। পারমাণবিক শ্বাস বা অ্যাটমিক কোর। আর আরেকটা ছিল কি? সঞ্চরণশীল ইলেকট্রন। সঞ্চরণশীল সঞ্চরণশীল এই ইলেকট্রন, ইংলিশটা দেখে নিও, নামটা দেখে নিও। ডিলো ডেলোকেলাইজড ইলেকট্রন। আরেকটা ছিল কি ইলেকট্রন সাগর, সি অফ ইলেকট্রনস। হ্যাঁ, এই তিনটা নাম একটু মনে রাখো, তাহলে একটু কাজে দেবে আমাদের। ঠিক আছে, আমরা এখন ভিডিওটা একটু দেখি। ক্লিয়ার আছে তো না? আচ্ছা, এখানে যে পরমাণুটা বিবেচনা করা হচ্ছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম পরমাণু। ঠিক আছে। কোন পরমাণু? অর্থাৎ যে ধাতুটা অ্যালুমিনিয়াম। বিবেচনা করছি সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু। আর এই জন্য অ্যালুমিনিয়াম পরমাণুর কথা বলছি আমি। আ- আচ্ছা, একটু একটু করে দেখো। এই যে ধাতুটা নিয়েছি আমরা কি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যালুমিনিয়ামের মধ্যে এরকম লক্ষ লক্ষ কি রয়েছে, পরমাণু রয়েছে, অ্যালুমিনিয়াম পরমাণু। ঠিক তো? জি জি স্যার। স্যার। আচ্ছা। আচ্ছা। ও আচ্ছা, 40 সেকেন্ড থেকে ভিডিওটা আমরা ভালোভাবে দেখি। আচ্ছা, এটা কি দেখতে পাচ্ছ? এটা এই এই যেটা এখন এখন দেখানো হলো, এটা এটা কি? এটা দেখানো হলো, লোহার টুকরা। না,
অ্যালুমিনিয়াম দণ্ড, অ্যালুমিনিয়াম ধাতু, ঠিক আছে? অ্যালুমিনিয়াম দণ্ডর কথা বলা হচ্ছে, ধাতব দণ্ড। এই যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, আর অ্যালুমিনিয়াম ধাতব খণ্ডের মধ্যে এরকম লক্ষ লক্ষ কি রয়েছে, পরমাণু রয়েছে। এগুলো এক একটা পরমাণু দেখানো হচ্ছে। ইলেকট্রন বিন্যাসটা দেখে নাও। যোজ্যতা স্তরে ইলেকট্রন রয়েছে 3টি। যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টি রয়েছে? 3টি। 3টি। আচ্ছা, ইলেকট্রনগুলো সে কি করছে, ছেড়ে দিচ্ছে। একটি পরমাণু দিয়ে তারা বোঝাচ্ছে। এ- আচ্ছা, এখন দেখো, একটা অ্যালুমিনিয়াম খণ্ডের মধ্যে তো লক্ষ লক্ষ অ্যালুমিনিয়াম পরমাণু। তার লক্ষ লক্ষ অ্যালুমিনিয়াম পরমাণু প্রত্যেকটি 3টি করে ইলেকট্রন বর্জন করবে। বুঝতে পেরেছো কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, একটু দাঁড়াও একটু। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত ছিল। হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, এখানে দেখো, এই যে একটা কথা, এই যে সি অফ ইলেকট্রনস, এই যে ইলেকট্রনগুলো মুক্তভাবে বিচরণ করছে, এগুলোকে কি বলছি আমরা? ইলেকট্রন সাগর। জি স্যার। আচ্ছা, বাকি কথাগুলো, এই যে দেখো, 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর সোডিয়াম পরমাণু কথা বলা হচ্ছে। সোডিয়াম পরমাণুগুলোর মধ্যে যে পরমাণুগুলো রয়েছে কি অবস্থায় আছে তা। এটা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বলছে, ম্যাগনেসিয়ামের পরমাণুর মধ্যে কিভাবে বিচরণ করছে। তো আমাদের মূল যে কথাটা রয়েছে, যেটার জন্য এই ভিডিওটা দেখা, সেটা হলো কি, সেটা হলো, এটা মানে পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, এখানে একটু দেখবে। তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত ছিল? 13, তাই না? 13। 13। তার মানে শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টি রয়েছে? 3টি। 3টি। তাহলে একটি অ্যালুমিনিয়াম পরমাণু 3টি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। এখন একটা অ্যালুমিনিয়াম খণ্ডের মধ্যে বা দণ্ডের মধ্যে তো লক্ষ লক্ষ অ্যালুমিনিয়াম পরমাণু রয়েছে। তাহলে এক একটা অ্যালুমিনিয়াম 3টি করে যদি ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে লক্ষ লক্ষ পরমাণু, 1 লক্ষ যদি পরমাণু থাকে, তাহলে 1 লক্ষ পরমাণু কতগুলো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে? 3 লক্ষ। তো এই ইলেকট্রনগুলো কি করে? ওই সমগ্র অ্যালুমিনিয়াম খণ্ডের মধ্যে বা ধাতব খণ্ডের মধ্যে মুক্তভাবে কি করে, বিচরণ করে। যে ইলেকট্রনগুলোকে আমরা বলছি কি, সঞ্চরণশীল ইলেকট্রন। আর এই সঞ্চরণশীল ইলেকট্রনের অবস্থাকে আমরা বলছি কি, ইলেকট্রনের কি, সাগর বলছি। ঠিক আছে? আর পরবর্তীতে যেটা হয়, ওই যে ইলেকট্রন আর পজিটিভ চার্জযুক্ত যে ধাতব আয়নটা রয়েছে, এদের মধ্যে যে ব- উম, আকর্ষণটা কাজ করছে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা কুলম্ব বল, এই বলের কারণেই ধাতব বন্ধনের কি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। কি বুঝতে পেরেছেন তো নাকি? বুঝতে পেরেছেন না বুঝেন নাই? জি। এই লেখাটা তোমরা বেশ কয়েকবার পড়বে, পড়ে পড়ে একটু বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। আজকের মতো করে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো, যে রাসায়নিক বন্ধন থিওরিটিক্যাল শেষ। হ্যাঁ, আগামী দিন থেকে আমরা অনুশীলন শুরু করব। আর পৃষ্ঠা নাম্বার 105 একটু বের করো তোমাদের বইয়ে, পৃষ্ঠা নাম্বার 105। আচ্ছা, এই লেখাটার সাথে, এই যে লেখাটা লিখলে যে যেভাবে ধাতব বন্ধনের সৃষ্টি হয়, এই লেখাটার সাথে তোমরা একটা চিত্র ব্যবহার করবে। পৃষ্ঠা নাম্বার 104 দেখো, বের করেছো কি? জি জি স্যার। স্যার। ওই যে দেখো, এই আছে না চিত্র 5.14, ধাতব বন্ধন। জি স্যার। এই চিত্রটা ওই লেখাটার সাথে ব্যবহার করবে। এই যে দেখো, সঞ্চরণশীল ইলেকট্রন কোনগুলো, পারমাণবিক শ্বাস কোনগুলো। আর এইদিকে 105 পৃষ্ঠায় যেটা রয়েছে, ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা এবং ধাতুর তাপ পরিবাহিতা, এটা নিজেরাই পড়লেই তোমরা বুঝতে পারবে। খুব সহজ করে স্যার বলা এটা হয়েছে। তো বলছে না,
যে ধাতব স্ফটিকের পারমাণবিক শ্বাসগুলো সুনির্দিষ্ট ত্রিকোণমিতিক ভাবে বিন্যস্ত থাকে। গতকালকে ওই সোডিয়ামের একটা দেখিয়েছিলাম না? ওভাবেই। হ্যাঁ, সেভাবেই বিন্যস্ত থাকে। মানে শুধু তো আমরা তো যখন চিত্রগুলো আঁকি, আসলে তো শুধু চিত্রগুলো তো আমরা কি এইভাবে, আমরা তো চিত্রগুলো আঁকছিলাম গতকালকে এইভাবে না, একটা নেগেটিভ একটা পজিটিভ। আচ্ছা, তুমি রুবিক্স কিউব দেখছো না? জি স্যার। জি আচ্ছা, এই ওইখানে যে ছোট ছোট স্কোয়ারগুলো রয়েছে, একটাকে পজিটিভ একটা নেগেটিভ, সব দিকে একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে ডান বাম উপর নিচ সব দিকে বিবেচনা করবে। তাহলে একটা পজিটিভ চার্জের চারদিকে কি থাকবে? নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ। আর একটা নেগেটিভ চার্জের চারদিকে কি থাকছে? পজিটিভ চার্জ। পজিটিভ পজিটিভ। চার্জ। আমরা তো যখন এটা লিখছি তখন তো একমাত্রিক, মানে এই জন্য এটা কল্পনার মধ্যে নিয়ে আসো যে চারদিকে এটা তো শুধু একরৈখিক ভাবে বোঝানো হচ্ছে, কিন্তু আসলে তো এটা ত্রিমাত্রিক। ত্রিমাত্রিকে যখন নিবে ওই যে রুবিক্স কিউবের মতো, ঠিক আছে, তখন জিনিসটা তোমার বুঝে আসবে। তার মানে রুবিক্স কিউবের মাঝে যদি একবার ঠিক মাঝের পয়েন্টে ভিতরে যদি একটা পজিটিভ চার্জ থাকে, এর চারদিকে কি আছে? নেগেটিভ চার্জগুলো। ওইটাই হলো কি ত্রিমাত্রিক বিন্যাস বা ত্রিমাত্রিক ল্যাটিস বা স্ফটিক। ঠিক আছে, কি বুঝতে জি পেরেছো কিনা? স্যার। জি স্যার। পারছি স্যার। আচ্ছা, তো আজকে আমাদের চ্যাপ্টার এই পর্যন্তই থাকবে। আগামী কাল থেকে অনুশীলন শুরু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, অনুশীলন 2 দিন অনুশীলন করলেই যথেষ্ট হবে। তো ঠিক আছে, এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।